রোল ক্যামেরা অ্যাকশন। 3 বছর, দীর্ঘ 3টা বছর রাম অপেক্ষা করেছিল শুধু এই প্রমিস মানে লাইফ রাম। একটা কথা রাখার জন্য। কথা ছিল জীবনে সফল হয়ে তবেই সে তার ভালোবাসার মানুষটির সামনে দাঁড়াবে। কিন্তু সেই অপেক্ষার শেষে যখন দেখা করার সময় এলো, তখন তার প্রেমিকা সেলভি আর এলো না। আসলো তার লেখা একটা চিঠি। কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুলতেই রামের পায়ের নিচ থেকে মাটিটা যেন সরে যায়। চিঠিতে লেখা ছিল, আমার ব্লাড ক্যান্সার, আমি হয়তো আর বাঁচব না। একবার ভাবুন তো, যে মেয়েটি রামের মায়ের মৃত্যুর ট্রমা কাটিয়েছে, তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, সে কি সত্যি তাকে এভাবে ফাঁকি দিয়ে চলে যাবে? নাকি এই মৃত্যুর খবরের পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর রহস্য বা পাগলামি? এক মুহূর্তের ভুল, নাকি গভীর কোনো পরিকল্পনা? হাসি, কান্না, ইমোশন আর অদ্ভুত সব টুইস্টে ভরা এই সাউথ ইন্ডিয়ান লাভ স্টোরি আপনাকে শেষ পর্যন্ত দেখতে বাধ্য করবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রোমান্টিক ড্রামা মুভি ওহ ভামা আয়োরামা। রেডি স্যার, সিন 47, শট 13, টেক 2। প্রত্যেকটা মুভির পেছনে থাকে একটা অজানা গল্প, আর সেই গল্পগুলোই আপনাদের শোনাতে হাজির হয়েছি আমি মিকাইল ইসলাম। সিনেমা উইথ মিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ছেলেটার নাম রাম, যে তার মায়ের পায়ে নূপুর পরিয়ে দিচ্ছিল। তার মা একজন নৃত্যশিল্পী, যে নাকি দরজার চৌকাঠে বসে আছে। নূপুর পরিয়ে দেওয়ার পরও তার মায়ের আজ যেন আর নাচ শেখানোর বদলে চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকতেই ভালো লাগছিল। কিন্তু কয়েকবার ডাকার পরেও যখন তার মা কোনো কিছুই বলছিল না, রাম তখন বুঝতে পারে তার মা আর তার কাছে নেই। যে কিনা চৌকাঠে বসে মৃত্যুর কোলে ঢলে পড়েছে কখন, সেটা কেউই বুঝতে পারেনি। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় অনেকগুলো দিন পরে। রাম এখন অনেক বড় হয়ে গেছে। একদিন রাতে সে একা হেঁটে কোথাও যাচ্ছিল, তখন দেখে একটা গাড়ি তার পাশ দিয়ে গিয়ে একটা দেওয়ালের সাথে জোরে সোরে ধাক্কা খায়। প্রথমে তো রাম চিন্তা করে, ভাগ্যিস আমার গায়ের উপর পড়েনি। পরে সে ওই গাড়ির সামনে গিয়ে দেখে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। রাম তখন কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই সেই মেয়েটার ফোনে তার মায়ের কল আসে। রাম কলটা রিসিভ করে বলে, যে কোনো সময় ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার কারণে ফোন বন্ধ হয়ে যেতে পারে, দ্রুত আপনার বাড়ির ঠিকানাটা বলুন, আমি আপনার মেয়েকে সেই ঠিকানায় নিয়ে আসছি। বাড়ির লোকজন তো চিন্তায় পড়ে যায়, কোন ছেলে তার মেয়ের সাথে রয়েছে আর তার কোনো ক্ষতি করে ফেলবে না তো। এরপরে রাম মেয়েটার নাম জানতে পারে, ওর নাম হলো সেলভি। রাম তখন সেলভির জ্ঞান ফিরিয়ে আনে এবং কোনো রকমে তাকে হাঁটিয়ে বাড়িতে নিয়ে যায়, কারণ অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে গাড়ি নষ্ট হয়ে গেছে। এখন তাদের কাছে এই রাতে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মাঝপথে সেলভির ক্ষুধা লাগার কারণে রাম তাকে নিয়ে একটা রাস্তায় খাবারের দোকানে গিয়ে বসে। সেখানে তাদের পাশে আরেকটা কাপল ডিনার করছিল। খাবার খাওয়ার পরে অ্যাসিডিটি হওয়ার কারণে সে দোকানের ওয়েটারকে ডেকে খাবারের খুঁত ধরতে শুরু করে। কিভাবে রান্না করেছো, মশলা বেশি দিয়েছো, আরও কত কি। তারপর সে হাতের গ্লাভসও পরেনি। এরকম বকবকানি শুনে সেলভির মাথা গরম হয়ে যায়। আবার সে উল্টো নেশার ভেতরে আছে। সেলভি সোজা উঠে গিয়ে সেই লোকটা চুল ধরে টেনে তোলে। তখন তার হাতে ওই লোকটার চুল তার হাতে খুলে আসে। আসলে ওই লোকটা মাথায় উইগ পরা ছিল। কেউ তো আর তার বউর সাথে উইগ পরে ডেটে আসবে না, তাই না? নিশ্চয়ই এটা তার গার্লফ্রেন্ড ছিল। এদিকে গার্লফ্রেন্ডের কাছে ধরা পড়ে গিয়ে তার মাথা তো একদম আগুন। এরপর সেলভি ওই লোকের গাড়িতে ইটের টুকরা দিয়ে স্ক্র্যাচ করতে শুরু করে। রাম কোনোভাবে তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। সেখানে সেলভির মা আর দাদি অপেক্ষা করছিল। এরপর রাম যখন সেখান থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, তখন তার সাথে দেখা হয়ে যায় সেই লোকটার। সে পুলিশ নিয়ে তাদের কাছে যাচ্ছিল। রামকে পুলিশে ধরে দিয়ে বলে, এই ছেলেটা আর তার গার্লফ্রেন্ডকে নিয়ে উল্টাপাল্টা কাজ করেছে, ইচ্ছা করে আমার গাড়ির রং নষ্ট করেছে। এদিকে বেচারা রাম পুলিশকে কিছুই বোঝাতে পারছিল না যে ওই মেয়েটা তার গার্লফ্রেন্ড না, এমনকি মেয়েটাকে সে চিনেও না। এমনকি আজই একটু আগে এই মেয়েটার সাথে তার প্রথম দেখা হয়েছে। পরদিন রামের আঙ্কেল রামকে জেল থেকে বের করার জন্য পুলিশ স্টেশনে যায়, কিন্তু কনস্টেবলের সাথে কথা বলে জানা যায় কোনো ঘুষ টুস দিয়ে কাজ হবে না। যে মামলা করেছে সে এসআই এর ভাতিজা। রামের আঙ্কেল কিছুটা চিন্তায় পড়ে যায়, এখন সে কি করবে। কারণ গতকাল রাতে রামকে যখন গ্রেপ্তার করা হয়, সেটা সেলভিদের গার্ড দেখে ফেলে। এরপর রাতের ঘটনা জানালে সেলভি তার বাবাকে বলে থানায় একটা কল দিয়েই রামকে ছাড়িয়ে দেয়। সেলভি রামকে ধন্যবাদ দেওয়ার জন্য থানায় আসে, কিন্তু ততক্ষণে রাম সেখান থেকে চলে গেছে। ঠিক তখনই একটা কনস্টেবল এসে বলে তাড়াহুড়ো করে তার মানিব্যাগটাই ফেলে গেছে। তখন সেলভি মানিব্যাগটা তার কাছেই রেখে দেয়। এরপর আমরা রামকে তার কলেজে দেখতে পাই। রাম ক্লাসে খুবই মনোযোগী ছাত্র এবং ক্লাস টপার। ক্লাসের একটা মেয়েকে সে পছন্দ করে ফেলে, কিন্তু সেই মেয়েটার আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে। এই যে এই ছেলেটার সাথে তার বিয়ে ঠিক হয়েছে, আর যে ছেলেটার সাথে তার বিয়ে ঠিক হয়েছে ওই ছেলের ছোট ভাই প্রিন্স এই কলেজেই পড়ে। আর সে সব সময় তার হবু ভাবির উপর নজর রাখে, যেন কেউ তাকে কোনোভাবে বিরক্ত না করে।
তো সেদিন কলেজে ডান্স প্র্যাকটিস করার সময় রামের দুই বন্ধু সেই মেয়েটার সাথে ডান্স করতে যায়, যেটা প্রিন্সের একদম পছন্দ হয় না। তাই তাদের একজনকে এক থাপ্পড় মেরে মাটিতে ফেলে দেয়, যেটা রামেরও পছন্দ হয় না। বলতে গেলে রাম এক প্রকার রেগে গিয়ে প্রিন্সকে মারতে যায়, কিন্তু শেষ পর্যায়ে রাম নিজেকে আটকে নেয়, কারণ হঠাৎ তার একটা ঘটনার কথা মনে পড়ে যায়, যেখানে একটা লোক একটা বাচ্চাকে পানিতে চুবিয়ে মারার চেষ্টা করছে। এখন কে এই বাচ্চাটা, তার এই গল্পে কি ভূমিকা, তা আমরা একটু সামনে গেলেই জানতে পারবো। দেখতে থাকুন। রাম তাদের দুজনকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায় এবং মুড ঠিক করার জন্য সিনেমা দেখতে যায়। সবাই হলের ভেতরে গেলেও রাম যায় না, সে বাইরে থেকেই সিনেমার শব্দ শুনতে থাকে, যেটা রাম ছোটবেলা থেকেই করে আসছে। ব্যাপারটা একটু অদ্ভুত হলেও রাম সিনেমার শব্দ শুনেই বলে দিতে পারে সিনেমাটা কেমন হয়েছে, সেটা হিট না ফ্লপ হবে। এরপর রাতের বেলা রাম যখন অরুণ বরুণ আর তার আঙ্কেলকে সাথে করে বসে লাল পানি খাচ্ছিল, তখন রাম তাদের বলে সে আইএলটিএস পাস করেছে, এখন বিদেশ চলে যাবে পড়াশোনা করতে। রাম তাদের পার্টিটা বেশ এনজয় করছিল। ঠিক তখনই তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে, যে কলটা ছিল সেলভির। প্রথমে তো রাম চিনতেই পারছিল না, কিন্তু সেলভি যখন বলে, আরে আমি ওই যে ড্রিঙ্ক করে অ্যাক্সিডেন্ট করা মেয়েটা যাকে তুমি বাড়ি পৌঁছে দিয়েছিলে, আর তখন রাম তাকে চিনতে পারে। তখন সেলভি বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই, বাকি কথা সেখানেই হবে, আমি তোমাকে আমার লোকেশন শেয়ার করছি, এখনই চলে আসো। রাম তখন তার বন্ধুদেরকে সেলভির কলের কথা জানিয়ে বলে, ওই যে ড্রিঙ্ক করে অ্যাক্সিডেন্ট করা মেয়েটা কল করেছিল, দেখা করতে চাচ্ছে। তখন তার এক বন্ধু বলে ওঠে, দেখ ভাই, আগেরবার জেলে পাঠিয়েছিল, এবার দেখি আবার কোথায় পাঠাবে। রাম কিছুটা দ্বিধায় পড়ে যায় যে তার যাওয়াটা ঠিক হবে কিনা, কিন্তু তারপরেও কেন জানি সে চলে যায় দেখা করতে। রাম আগে গিয়ে সেলভির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ অপেক্ষার পর সেলভি এসে হাজির হয় এবং উল্টাপাল্টা বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। রাম বসে বসে সেলভির বকবকানি শুনতে থাকে আর মনে মনে চিন্তা করে, কেন যে এখানে এলাম। একটু পর সেলভি পাশের টেবিলে থাকা একটা পরিবারকে কথা শোনাতে শুরু করে। ভালোই সেই পরিবারের সবাই একসাথে বসে ড্রিঙ্ক করছিল, এটা সেলভির একদম পছন্দ হয় না। সেখানে থাকা বাবা মাদেরকে বলা শুরু করে, আপনাদের জ্ঞান বুদ্ধি নেই, নিজের মেয়েকে নিয়ে একসাথে বসে ড্রিঙ্ক করছেন, কিভাবে পারেন এটা আপনারা? একবার ভাবুন তো, এখন যদি আপনার মেয়ে ড্রিঙ্ক করা অবস্থায় গাড়ি চালায় আর অ্যাক্সিডেন্ট করে ফেলে, কি হবে? ওদিকে রাম এসব হাঙ্গামা দেখে দুই হাত দেখিয়ে বলা যায় একরকম পালিয়েই চলে যায়। এরপর সেলভি বেশ কয়েকবার রামের সাথে কল করে যোগাযোগ করার জন্য চেষ্টা করে, কিন্তু রাম তার একটা কলও ধরে না। তবে রাম কিন্তু সেলভিকে নিয়ে অনেক কিছু চিন্তা করে ফেলেছে। সে যেদিকেই তাকায় সেদিকেই সেলভিকেই দেখে, আর এখানে সেলভি শুধু ঝামেলাই করে। কল মেসেজ কোথাও কোনো রিপ্লাই না পেয়ে সেলভি একদিন সোজা রামের কলেজে এসে হাজির হয়। তখন পাশ থেকে রামের দুই বন্ধু জিজ্ঞাসা করে, কে তুমি? তখন সেলভি তাদের বলে, তোমাদের কি দরকার, আমি কে? শুধু এইটুকু জেনে রাখো, আমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে, মানে বড়লোকের মেয়ে, অহংকার দেখছেন? এরপর সেলভি তার দামি গাড়িতে করে রামকে কোথাও নিয়ে যাচ্ছিল। আচ্ছা, একবার গেস করেন তো কোথায় নিয়ে যেতে পারে? কোনো পার্ক বা দামি কোনো রেস্টুরেন্ট? আরে না ভাই না, সেলভি রামকে একটা শ্মশান ঘাটে নিয়ে যায়, যেখানে তখন একটা লাশ পুঁততে দেখা যায়, যা দেখে রাম ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? তখন সেলভি বলে, আর কিসের জন্য, তোমাকে প্রপোজ করবো তাই। কিন্তু সেলভি আবার বলে, আরে না, মজা করছিলাম, আমার স্বপ্ন আমি একজন বড় ডিরেক্টর হব, আমি অনেক গল্প ভেবে রেখেছি, কিন্তু কেউ আমার গল্প শুনতে চায় না, তাই আজ আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, তোমাকে গল্প শোনাবো বলে। এরপর সেলভি রামকে নিয়ে একটা কবরের উপর উঠে বসে আর কী সব অদ্ভুত নামে সব গল্প বলতে শুরু করে। আকাল নামের এক রাজ্যে নাকি 4 জন রাজকন্যা ছিল, যার মধ্যে একজন মতীশ্বরী। তার তীর ধনুক চালানোর পরীক্ষা করার জন্য সেই রাজ্যের রাজার মাথায় আপেল রেখে দাঁড় করিয়ে দেয়। সে যখন তীর চালায় সেটা আপেলে না লেগে পাশে থাকা ফলের থালার উপরে গিয়ে লাগে, যা দেখে রাজকন্যা তো আনন্দে আত্মহারা। এরপর আসে রাজকুমারী মনেশ্বরী, যার একটা চোখ ছিল টেরা। তার তীর গিয়ে আঘাত করে রাজার পাশে দাঁড়িয়ে থাকা মন্ত্রীর পাগড়িতে। এরপরের পালা আসে রাজকুমারী কামেশ্বরীর, যে কিনা রাজার প্রাইভেট পার্টের দিকে তীর ছুঁড়ে মারে। ভাগ্য ভালো নিশানাটা ছুটে যায়। এরপর বাকি আছে আরেকজন, তার নাম সিলভেশ্বরী, যার যেমন গুণ তেমন রূপ। সে সুন্দর হলেও তার নাকি বিয়ে করার কোনো ইচ্ছাই নাই, সে একাই 100। এটা প্রমাণ করার জন্য সে একসাথে 3টা তীর বের করে এবং রাজার দিকে চালিয়ে দেয়, যা সোজা রাজার বুকে গিয়ে আঘাত করে। তো সেলভির এই বিরক্তিকর কাহিনী আর শোনা যাচ্ছিল না, এটা কোনো মুভির গল্প হলো, আমাদের বাপ দাদার আমলের গল্প। সেলভি বলে, ঠিক আছে, এটা বাদ দাও, আমি তোমাকে পরে অন্য একটা গল্প শোনাবো। এরপর সেলভি রামকে তার বাড়িতে পৌঁছে দিতে যায়, কিন্তু মাঝপথে তাদের ওভারটেক করা দুটো বাইক ওভার স্পিডে চলে যাচ্ছিল। তখন সেলভিও তার গাড়ির স্পিড বাড়িয়ে তাদের ফলো করা শুরু করে। রাস্তায় রেড সিগন্যাল পড়লে সেলভি তাদের অনেক উল্টাপাল্টা কথা শোনাতে শুরু করে। দেখো, এটা আমার হাজব্যান্ড, ওভার স্পিডে বাইক চালাতো, কিন্তু কি হলো, পা ভেঙে বসে আছে। কালকে যদি এই ওভার স্পিডে চালানোর জন্য তোমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে কি করবে? তার উপরে আবার তোমরা হেলমেট পরোনি, নিজেদের জীবনের তো একটু খেয়াল রাখো। তারপর সেই 2জন বাইকার সেলভির কথা মেনে নেয়।
আর সেখান থেকে চলে যায়। এরপর সেলভি রামকে তার ঘর পর্যন্ত ড্রপ করে দেয় আর বলে আচ্ছা বাই, কালকে দেখা হবে। এদিকে রাম তো চিন্তায় পড়ে যায়, এই মেয়ে কালকেও আমার সাথে দেখা করতে চাচ্ছে, কি জানি কালকে না আবার কি ঝামেলা বাঁধায়। ঘরের ভেতর গিয়ে রাম একটা চেয়ারে বসে পড়ে। তাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছিল, যেন সে মাত্রই যুদ্ধ করে আসলো। তার দুই বন্ধু এই ক্লান্তির অন্যরকম মানে বের করে ফেলে। কি ব্যাপার, খুব ক্লান্ত দেখাচ্ছে, খুব পরিশ্রম হয়েছে তাই না? রাম বলে আরে আরে তোরা যা ভাবছিস তা না, হয়েছে তার উল্টোটা। তারপর তাদেরকে আজকের পুরো ঘটনা খুলে বলে। পরদিন সকালে কলেজের এক কাপল তাদের পরিবারকে না জানিয়ে বিয়ে করে নেয়, যার জন্য কলেজের সব স্টুডেন্ট আনন্দ ফুর্তি করছিল। কিন্তু তখনই সেখানে সেলভি এসে ছেলেটির গালে কষিয়ে একটা চর মেরে দিয়ে বলে, এটা কি বিয়ে করার বয়স তোমাদের? তোমরা কলেজে পড়তে আসো না বিয়ে করতে আসো? হ্যাঁ। এরপর সেলভি রামকে বলে, মিস্টার আপনি গাড়িতে গিয়ে বসুন, আমরা এখন ক্রিকেট খেলতে যাব। আর সবার সামনে রাম কিছু বলতেও পারছিল না। তবে এবার রাম একা একা না গিয়ে তার দুই বন্ধুকেও সাথে করে নেয়। সেলভির সাথে তার এক বান্ধবী ছিল। সেলভি তাদেরকে একটা পার্কে নিয়ে যায়, যেখানে ছোট ছোট বাচ্চারা ক্রিকেট খেলছিল। সেলভিও তাদের সঙ্গে খেলতে শুরু করে আর তারা দূরে দাঁড়িয়ে তা দেখতে থাকে। তখন সেলভির ফ্রেন্ড সেলভির ব্যাপারে বলতে শুরু করে যে সে খুব ভালো মেয়ে। সেদিন সেলভি একটা পার্টিতে গিয়েছিল, যেখানে কিছু মেয়ে তাকে কোকের সাথে দুষ্টুবানি খাইয়ে দিয়েছিল। নয়তো সেলভি কখনো ড্রিঙ্ক করে না। সেলভি সহজে কাউকে পছন্দ করে না, সে ফ্রেন্ডও বানায় না। কিন্তু যদি কাউকে পছন্দ করে ফেলে তাহলে তার সঙ্গ ছাড়ে না। এসব কথা শোনার পর সেলভির প্রতি রামের একটা দারুণ সিম্পিতি বেড়ে যায়, যা তার চেহারা দেখে বোঝা যায়। এরপর থেকে রাম সেলভির করা সব কাজ অন্য দৃষ্টিতে দেখতে থাকে। কারণ রাম এতদিন ভেবে এসেছে যে সেলভি এমন একটা মেয়ে, সে আবার আরেকজনকে কিভাবে জ্ঞান দেয়। মূলত সেলভি সেরকম খারাপ কোনো মেয়ে না, সে ড্রিঙ্ক করে না। সেদিনকার সত্য কথাটা তো আজকে জানতেই পারলো। এরপর সেলভি তাকে নিয়ে মন্দিরে যায়, যেখানে পণ্ডিতকে সে তার ফ্রেন্ড হিসেবে পরিচয় করে দেয়। একটু পর তারা সবাই লেকের পাড়ে যায়, যেখানে সেলভি তাদেরকে আরও একটা গল্প শোনাতে শুরু করে এবং সবাইকে ইমাজিন করতে বলে এই গল্পটা ফিউচারকে কেন্দ্র করে। একজন লোক সব পুরুষ জাতিকে শেষ করার লক্ষ্যে নামে। তখন সেখানে একটা ছেলেকে বাঁচানোর জন্য সেই গল্পের হিরো সেলভাম নামের একটা মেয়ে উপস্থিত হয়, যে কিনা বন্দুক দিয়ে অনবরত গুলি চালাতে থাকে। আর এই গল্প শুনে রামের মুড আবার খারাপ হয়ে যায়। তারপর সেলভি বারবার জিজ্ঞাসা করতে থাকে তার গল্প কেমন হয়েছে। তখন রাম বেশ কয়েকবার বলে, না গল্পটা আমার পছন্দ হয় নাই। এই কথা শুনে সেলভি পাশের লেকে পড়ে যায়। তাই সেখান থেকে সেলভিকে বাঁচানোর জন্য তাকে পানিতে লাফ দিতেই হবে। আর রাম যখন পানিতে নামে তখন তার মনে সেই ঘটনাগুলো আসতে থাকে, যেখানে ওই বাচ্চা ছেলেটাকে পানিতে চুবিয়ে ধরে রাখা হয়েছিল। ঠিক তখন তার মায়ের কিছু কথা মনে পড়ে যায়। ভয়কে শুধুমাত্র ভালোবাসায় হারাতে পারে। এরপর সে অনেক কষ্টে সেলভিকে পানি থেকে উদ্ধার করে উপরে নিয়ে আসে। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব থেকে ভালোবাসার জন্ম হয়। একজন আরেকজনকে ডেট করতে শুরু করে। সেদিন সেলভি একটা মুভি ডেট প্ল্যান করে, কিন্তু রাম যেতে চাচ্ছিল না, কারণ তার মায়ের নাচ গান মুভি এসব জিনিসে অনেক ইন্টারেস্ট ছিল। কিন্তু তার মা বেঁচে থাকতে সে কখনো তার মায়ের সাথে মুভি দেখতে যেত না। এখন যদি সে মুভি দেখতে যায় তাহলে হয়তো তার মা অনেক কষ্ট পাবে। সেই কথা ভেবে সে আজ পর্যন্ত কোনো মুভি দেখে না। বন্ধুদের সাথে গেলেও বাইরে বসে কেবলমাত্র অডিও শোনে। তখন সেলভি তাকে বোঝায় যে এতে তোমার মা কষ্ট পাবে না, বরং খুশি হবে। সেলভির কথায় রাম কিছুটা সাহস পায় এবং সেদিন রাতে একসাথে মুভি দেখে। এভাবেই তাদের দিনগুলো একসাথে বেশ ভালোই কাটছিল। অন্যদিকে সেলভির বাবা যেখানে বিদেশ থাকে, সে তার অফিসের মনোজ নামের একজন এমপ্লয়ের সঙ্গে সেলভির বিয়ে দেওয়ার জন্য পছন্দ করে রেখেছে। সে এই ব্যাপারটা মনোজকেও জানিয়ে দেয়। তখন মনোজ বলে, একবার আপনার মেয়ের মতামতটা জেনে নিন। তখন সেলভির বাবু জানায়, এর কোনো প্রয়োজন নেই। আমার মেয়ের পছন্দ সবসময় একই হয়, আর আমার মেয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে কখনোই যাবে না। তারপরে যেহেতু তুমি বলছো, আমি তাকে একবার জানাবো। এই বলে তিনি সেলভিকে কল করে এবং মনোজকে পরিচয় করে দিয়ে বলে, এর নাম মনোজ, খুব ভালো ছেলে, আগামী সপ্তাহে হায়দ্রাবাদ আসবে, আমি চাই তুমি তার সাথে দেখা করো। সেলভিও তার বাবার কথা রেখে বলে, ঠিক আছে দেখা করব। এরপর সেলভির বাবা তাকে জিজ্ঞাসা করে, কোথায় আছো? তখন সেলভি জানায় সে তার বন্ধুদের সঙ্গে বাইরের রেস্টুরেন্টে আছে। কল কাটার পর সেলভি তার বান্ধবীকে বলে, আজকেই প্রথম আমি আমার বাবার সঙ্গে মিথ্যা কথা বলেছি, আর আমি তো কখনোই মনোজ নামের ছেলেটাকে বিয়ে করবই না, এটা আমি জানি। এরপর মনোজ যখন সেলভির সাথে কথা বলতে চায়, প্রতিবারই সেলভি তাকে ভাই বলে সম্বোধন করে। মনোজ তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে ভাই বলে ডাকছো কেন? তোমার বাবা তোমার সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথা চিন্তা করছে, উনি আমাকে পছন্দ করেছে। তখন সেলভি বলে, আমি বিশ্বাস করি না, কই বাবা তো আমাকে কিছু জানালো না। এরপর সেলভি সোজা রামের বাড়িতে যায় এবং তাকে বলে কালকে একটা জায়গায় যেতে হবে, রেডি হয়ে থাকবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে রামের আঙ্কেল এবং তার বন্ধুরা পার্টির ডিমান্ড করে বসে, কারণ এর আগে এই বাড়িতে কোনো মেয়ের পা পড়েনি। রাতের বেলা তারা সবাই মিলে ড্রিঙ্ক করে সেলিব্রেট করছিল। রামের মা মারা যাওয়ার পর এই আঙ্কেলই তাকে বড় করে তুলেছে, তাই সে এজন্য বিয়ে পর্যন্ত করেনি। রামের আঙ্কেল তাকে নিজের ছেলের মতোই দেখেছে এবং তারা সবাই একে অপরের সাথে ইমোশনালি খুব কানেক্টেড। পরের দিন সে তার গাড়ি নিয়ে সবাইকে নিতে আসে, আর আজকে রামের সাথে তার দুই বন্ধুও আসে। চলার পথে সেলভি তাদেরকে আরও একটা গল্প শোনাতে শুরু করে।
আর বলে আমি একজন বড় ডিরেক্টরের সাথে দেখা করতে যাচ্ছি, ওনার সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করব। যা শুনে রাম চিন্তা করে ডিরেক্টরের হয়তো দিন শেষ, তাই সে এই মেয়েকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ দিয়েছে। কিন্তু শুটিং সেটে গেলে রাম তো একদম শকড হয়ে যায়, কারণ সেলভি নিজের জন্য নয়, রামের জন্য এই পোস্টটা ম্যানেজ করেছে। এর কিছুদিন পর সেলভির জন্মদিন ছিল, তাই সেলভি রামকে নিয়ে শপিং মলে যায়, যেখানে সে নিজের জন্য কিচ্ছু না কিনে রামকে শপিং করিয়ে দেয়। তখন রাম জিজ্ঞাসা করে, আজ তো তোমার বার্থডে, আমাকে কেন শপিং করে দিচ্ছ? এতে সেলভি জানায়, আজ আমার বার্থডে, আর এই দিনে আমি আমার বয়ফ্রেন্ডকে সুন্দর পোশাকে দেখতে চাই। এরপর তারা তাদের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু রাম ট্রাফিকের কারণে মাঝ রাস্তায় আটকে যায় এবং তার নজর পড়ে দূরে থাকা একটা লোকের দিকে, যে ছোটবেলায় সুইমিং পুলে তাকে চুবে বলেছিল, আমি তোকে বলেছিলাম না সিনেমা থেকে দূরে থাকবি। তখন এসব কথা মনে করে রামের এনজাইটি শুরু হয়ে যায়। সেলভি পেছনে ঘুরে দেখে রাম এখনও সেখানে দাঁড়িয়ে আছে। সে রামের দিকে যেতেই তার সাথে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেখানে থাকা লোকেরা তাকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার তো চিকিৎসা ঠিকঠাক মতোই করেছে, কিন্তু এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি, তাই সবাই বেশ চিন্তিত। রাম বেডের পাশে মাথা রেখে ঘুমিয়ে যায়। তখন তার স্বপ্নে তার ছোটবেলাকার মায়ের সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়তে থাকে। রামের মা ছিল একজন ডান্স টিচার, যে কিনা ছোট ছোট বাচ্চাদের নাচ শেখাতো, আর তার বাবা ছিল দেশের অনেক বড় স্বনামধন্য পরিচালক। তাদের পরিবারের দিনগুলো খুব ভালোভাবেই যেতে থাকে। বড় বাংলোতে থাকতো তারা, টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু কেন জানি রামের বাড়ির লোকেদের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছিল না। আর অন্যদিকে রামের বাবাও তার দিকে খুব একটা খেয়াল রাখতো না, সারাদিন নিজের কাজ ক্যারিয়ার নিয়ে পড়ে থাকতো। ছেলের কোনো স্কুল প্রোগ্রামেও যেত না, কোথাও ঘুরতে নিয়ে যেত না, এক কথায় বলা যায় পরিবারকে সময় দিত না। কোনো কাজে কল আসলে তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে যেত। কিন্তু রামের মা রামকে অনেক ভালোবাসতো, তাকে সময় দিত, তাকে নিয়ে সিনেমা দেখতে যেত। এক কথায় বলতে গেলে বাবার শূন্যস্থান তার মাই পূরণ করতো। এমনি করে একদিন রামের স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছিল, যেখানে রামায়ণের উপর একটা নাটক করা হবে, আর রাম সেখানে হনুমানের রোল প্লে করছিল, যেখানে রাম খুব ভালো অ্যাক্টিং করে, তাই তাকে পুরস্কৃত করা হয়। আর আজকেও এখানে শুধুমাত্র তার মাই আসে, বাবা আসে না। রাম যখন স্টেজে উঠে পুরস্কার নিচ্ছিল, তখন একজন তাকে তার বাবা সম্পর্কে জিজ্ঞাসা করে, তোমার বাবা আসেনি? তখন রাম তার বাবার পরিচয় দিয়ে বলে, আপনারা তো সবাই ডিরেক্টর গৌতমকে চিনেন, উনি আমার বাবা। সবসময় তার কাজে তিনি ব্যস্ত থাকেন, এই জন্যই তিনি আজ এখানে আসতে পারেননি। রাম কোনোভাবেই বুঝতে পারে না তার বলা এই কথাগুলোই তার জীবনের কাল হয়ে দাঁড়াবে। আসলে রামের বাবা রামের মাকে যখন বিয়ে করেছিল, তার আগেই তার আরেকটা সংসার ছিল, আরেক জায়গায় তার ছেলে মেয়ে ছিল, আর এই সব কিছু সে এতদিন রাম এবং তার মায়ের কাছে লুকিয়ে রেখেছিল। কিন্তু আজ যখন রাম স্টেজে সবার সামনে তার বাবার পরিচয় দিয়ে দেয়, তখন এই লুকানো সত্য সবার সামনে বেরিয়ে আসে। গৌতমের আগের সংসার, বউয়ের পরিবার অনেক টাকাওয়ালা ছিল। এখন মিডিয়া তো কোনো একটা লিঙ্ক পেয়ে গেছে, তারা বিভিন্নভাবে গৌতমকে প্রশ্নবিদ্ধ করছিল। তখন প্রথম পক্ষের পরিবারকে সামাল দেওয়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা বলে যে এটা আমার নামে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। এদিকটা কোনোভাবে ম্যানেজ করে গৌতম বাড়িতে আসে, এসে দেখে রাম সুইমিং পুলে গোসল করছে। তখন সে পানিতে রামের মাথা চেপে ধরে বলে, তোকে বলেছিলাম না ভালো মতো পড়াশোনা করতে, এইসব করতে তোকে স্কুলে পাঠিয়েছি, কতবার বলেছি তোকে এইসব নাটক সিনেমা থেকে দূরে থাকতে। এদিকে রামের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তখন সেখানে রামের মা চলে আসে এবং রামকে এভাবে পানিতে চুবাতে দেখে সে গৌতমের উপর অনেক রেগে যায় আর বলে, তুমি একটা পশুর চেয়েও অধম, কোনো পশু তো তার সন্তানকে এভাবে মেরে ফেলতে চায় না। এরপর রামের মা রামকে নিয়ে গৌতম এবং তার ঘর ছেড়ে বেরিয়ে আসে আর একটা ছোট্ট বাড়িতে থাকতে শুরু করে। কিন্তু ওই দিনের ঘটনাটা রাম আর ভুলতেই পারে না। যে বাবাকে সে ছোটবেলা থেকে দেখে এসেছে, সেই বাবা তার সাথে এমন কাজ করলো, এমনকি সে তাদের থেকে এমন একটা সত্য লুকিয়ে রাখতে পারলো, এমনকি রাম ঠিকভাবে ঘুমাতেও পারতো না। সেই ঘটনার পর থেকে রাম পুরো ট্রমাটাইজ হয়ে পড়েছিল, সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। সিনেমা, ডান্স, নাটক এসব থেকে সে নিজেকে দূরে সরিয়ে নেয় এবং সে একদিন তার মায়ের নূপুরটা বাইরে ফেলে দেয়। তবে পরের দিন রাম সেটা আবার এনে তার মায়ের পায়ে পরিয়ে দেয়। এরপরের ঘটনা তো আমরা আগেই দেখেছি, তাই না? রামের মা কখন যে মৃত্যুবরণ করেছে সেটা রাম নিজেও জানতো না। এরপর তো রাম একদম অনাথ হয়ে পড়ে, তার বাবা তো আর তাকে গ্রহণ করবে না, তাই না? তাই রামের দায়িত্ব নেয় তার মামা, যাকে আমরা পুরো গল্পতে আঙ্কেল বলে সম্বোধন করেছিলাম। যদিও এর ফলে আঙ্কেলের পরিবারের সাথে তার দূরত্ব তৈরি হয়ে যায়, কারণ তার পরিবার চাইতো না রাম কিংবা রামের মায়ের সাথে কোনো সম্পর্ক রাখতে। এরপর আমরা দেখি রামের ঘুম ভেঙে গেছে আর সেলভিরও জ্ঞান ফিরেছে, যা দেখে রাম কিছুটা চিন্তামুক্ত হয়। সেলভি মা আর দাদি রাত দিন যত্ন করেছে তো, তাই খুব দ্রুত সে সুস্থ হয়ে ওঠে এবং হাসপাতাল থেকে রিলিজ নেয়। এরপর একদিন সেলভিকে দেখতে মনোজ এবং তার পরিবার হঠাৎ করে হাজির হয়ে যায়, আর এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেলভি রামকে তাদের বাড়িতে ডেকে আনে। রাম তার দুই বন্ধুকে নিয়ে সেখানে হাজির হয়। বাড়ির বাইরে দামি দামি লাক্সারিয়াস গাড়ি দেখে রাম আর তার বন্ধুরা ভয় পেয়ে যায়। সেলভির বাবা হায়দ্রাবাদের আম্বানি নয় তো,
তারপর তারা বুকে সাহস নিয়ে ভেতরে প্রবেশ করে। সেলভি রামকে তার বয়ফ্রেন্ড হিসাবে পরিচয় করে দিয়ে বলে, আমরা দুজন দুজনকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। যা শুনতে সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। ছেলের পরিবার তো লজ্জায় পড়ে যায়। সেলভির মা তাকে বলে, এদেরকে তোমার বাবা পাঠিয়েছে, এখন তুমি তোমার বাবাকে কিভাবে ম্যানেজ করবে? তখন সেলভি বলে, আমি বাবাকে ম্যানেজ করে নিব, তুমি চিন্তা করো না। এরপর রাম এবং তার দুই বন্ধুকে নিয়ে সেলভি যায় তার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে। আর সেখানে তারা সবাই বন্ধুর বিয়েটা বেশ এনজয় করে। সেলভি তো তার ফ্রেন্ডের বিয়েকে নিজের বিয়েই কল্পনা করতে থাকে। বিয়ে থেকে ফেরার সময় তাদের গাড়িটা কোনো একটা কারণে মাঝপথে থেমে যায়। তখন রাম আশেপাশের জায়গাগুলো দেখছিল। তখন তার চোখ একটা বাড়ির দিকে গিয়ে আটকে যায়। এটাই তো সেই বাড়িটা যেখানে রাম তার মায়ের সাথে শেষ কটা দিন কাটিয়েছিল। রাম দেখতে পায় বাড়ির দরজাটা খোলা, তাই সে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ঘরের বিভিন্ন জিনিস ধরতেই তার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এই তো সেই চৌখাট, এই তো সেই দরজা। কিন্তু আরেকটু ভিতরে গেলে সে বুঝতে পারে এই ঘর সেই রকমই আছে যেমনটা তার ছোটবেলায় ছিল। ভেতরের দেওয়ালে তার মায়ের একটা ছবি ঝুলে আছে, যেটাতে এখনও কাঁচা ফুল ঝোলানো। আর ঠিক তখনই তার সামনে আসে তার বাবা গৌতম। রামের মা তাকে ছেড়ে আসার পর তার পতন শুরু হয়। রামের বাবা এখন সব কিছু হারিয়ে ফেলেছে। এখন জীবনের বাকি করা দিন রামের মায়ের স্মৃতি জড়িয়ে বাঁচতে চায়। এরপর গৌতম রামের পা জড়িয়ে ধরে বলে, আমাকে তুই ক্ষমা করে দে বাবা, আমার সাহস হয়নি তোর সামনে যাওয়ার, কিন্তু আমি জানতাম কোনো না কোনো দিন তুই এই বাড়িতে আসবি, আমি সেই অপেক্ষায় ছিলাম। আমি চাই অন্তত আমার মারা যাওয়ার পর আমার শেষকৃত্যের কাজটা তুই শেষ করিস। এরপর রাম তাকে আশ্বাস দিয়ে সেখান থেকে চলে যায়। ফেরার পথে রাম সেলভিকে ধন্যবাদ দিয়ে বলে, ধন্যবাদ তোমাকে আমার জীবনে আসার জন্য। মায়ের মৃত্যুর পর আমি তো ভুলেই গিয়েছিলাম ভালোবাসা কি, আর তুমি এসে আমার পুরো জীবনটা পাল্টে দিয়েছো, ভালোবাসায় ভরিয়ে দিয়েছো। মাঝে মাঝে আমার মনে হয় তোমাকে আমার জীবনে মাই পাঠিয়েছে। মনে আছে যেদিন তুমি আমার জীবনে এসেছিলে, আমাদের প্রথম দেখা হয়েছিল, সেদিন আমার মায়ের জন্মদিন ছিল। সেদিন আমি সারাদিন মায়ের কবরের সামনে বসেছিলাম। রাতে বাড়ি ফেরার পথে তোমাকে আমি প্রথম দেখেছিলাম। এরপর দৃশ্য পরিবর্তন হয়। কিছুদিন পরে সেলভির বাবা আমেরিকা থেকে বাড়ি আসেন এবং পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটাতে থাকে। সেদিন রাতে সেলভি তার বাবার সঙ্গে কোনো এক বিষয়ে কথা বলে। এরপরের দিন সে রামকে শিব মন্দিরে ডেকে আনে এবং নিজের কসম দিয়ে বলে, আজ থেকে আগামী 3 বছর আমরা দেখা করব না, কোনো কথা বলবো না। আর এই 3 বছরে তুমি সফল মানুষে পরিণত হবে। 3 বছর পর আমরা ঠিক এখানেই দেখা করব। এরপর সেলভি কান্না করতে করতে রামকে জড়িয়ে ধরে আর কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। রাম কিছুই বুঝতে পারছিল না কি দিয়ে কি হয়ে গেল এক মুহূর্তের ভেতরে। সেলভি তার জীবন থেকে চলে যাওয়ার পর রাম একদম ভেঙে পড়ে। ডিপ্রেশনের মধ্যে বেশ কয়েকটা মাস পার হয়ে যায়। রাম তখনও দেবদাস হয়ে ঘুরছিল। রামের এই অবস্থা তার আঙ্কেলের সহ্য হচ্ছিল না, তাই সে রামকে কষিয়ে একটা চড় দিয়ে বলে, সেলভি তোমাকে 3 বছরের সময় দিয়েছে, এই সময়টাকে তুমি এভাবে নষ্ট করছো কেন? এই সময়ের মধ্যে তোমাকে বড় কিছু হতে হবে, যাতে 3 বছর পর তুমি সেলভির সামনে বুক উঁচু করে দাঁড়াতে পারো আর বলতে পারো আমি একজন সফল মানুষ হয়ে দেখিয়েছি। আর সেদিন সেলভির ফ্রেন্ড কোনো একটা কাজে এদিক দিয়ে যাচ্ছিল, তখন রামের সাথে দেখা করতে আসে আর সে সব সত্যিটা বলে দেয় যে সেদিন তোমাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়, সেটার একটা কারণ ছিল সেলভি, যে তার বাবার সাহায্যে তোমাকে মুক্ত করে এবং এর কিছুক্ষণ পর তোমার সাথে পুলিশ স্টেশনে দেখা করতে এসেছিল। তোমার সাথে দেখা করতে না পারলেও সেদিন তার হাতে আসে তোমার সেই ওয়ালেটটা, যেটার মধ্যে তোমার মায়ের ছবি ছিল। সেলভি প্রথম দেখাতেই তোমার মাকে চিনে ফেলে। ওনার কাছে ছোটোবেলায় সেলভি ডান্স শিখত। এরপর সে এই ব্যাপারে কিছুটা খোঁজখবর নেয়, তোমার বাবার সাথেও দেখা করে আর তোমার সাথে তোমার বাবার দেখা করিয়ে দেয়। সেখানে সে রামের মায়ের লেখা একটা ডায়েরি দেখতে পায়, যেখানে রামের মা তার মনের কথাগুলো লিখে রেখেছিল। রামের মা সবসময় চাইতো তার ছেলে তার বাবার মতো বড় ডাইরেক্টর হোক, আর সেদিনই সেলভি চিন্তা করে নেয় রামের স্বপ্ন সে পূরণ করবে। এরপরই সে তোমার জীবনে এসে তোমার এই পরিস্থিতি তৈরি করে যেন তুমি তোমার জীবনে ভয় থেকে বেরিয়ে আসতে পারো। গল্পের স্টোরি শোনানো তো একটা বাহানা ছিল যাতে রামের ফিল্ম মেকিংয়ের উপর আগ্রহ জন্মায়। এরপর জেনে বুঝে লেগে পড়ে যাওয়া, তোমার ওকে বাঁচানো, একসাথে সিনেমা দেখা, আমার বিয়েতে তোমাকে নিয়ে আসার পর ফেরার পথে সেই রাস্তা দিয়ে ফেরা, তোমাদের সেই বাড়ির সামনে থেমে যাওয়া, সব কিছুই ছিল সাজানো যেন তুমি তোমার ভেতরের ভয়কে হারাতে পারো। তোমার জীবনটাকে সেলভি ঠিক করতে চেয়েছিল, কারণ সেলভি তোমার মাকে অনেক ভালোবাসতো। সেলভি তো তোমাকে ছোটোবেলা থেকেই পছন্দ করতো, আর এই কয়দিনে একসাথে সময় কাটানোর কারণে তুমিও সেলভিকে পছন্দ করে ফেলেছো, আর এটাকেই সেলভি ব্যবহার করেছে। আর যেদিন তুমি একজন বড় ডিরেক্টর হয়ে উঠবে সেদিন সেলভি তোমাকে বিয়ে করবে। সে তার বাবার সাথে লড়াই করেছে, তার বাবা তাকে এই শর্তই দিয়েছিল। একদিন সেলভিও নিজের থেকে অনেক কষ্ট করেছে, এখন তোমার পালা। এরপর রাম নিজের মধ্যে সাহস নিয়ে আসে এবং মন প্রাণ দিয়ে কাজ শিখতে শুরু করে। এরপর একদিন আসে যেদিন রাম তার নিজের সিনেমায় কাজ শুরু করে দেয় এবং সেই সিনেমাটা সুপারহিট হয়ে যায়। এর মধ্যে 3 বছর পেরিয়ে যায়। রাম সেলভির কথা মতো সেই শিব মন্দিরের কাছে যায় এবং তার জন্য অপেক্ষা করতে থাকে। তখন সেই মন্দিরের পণ্ডিত একটা চিঠি দেয়, যেটা ছিল সেলভির লেখা চিঠি। চিঠিটা পড়তেই রামের পায়ের নিচের মাটি সরে যায়।
চিঠিতে লেখা ছিল সেদিন যখন গাড়ির সাথে আমার অ্যাক্সিডেন্ট হয় ডাক্তার আমার বেশ কয়েকটা টেস্ট দিয়েছিল যাতে আমি জানতে পারি আমার ব্লাড ক্যান্সার। আমি জানি আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, আর আমি এটাও জানি তুমি এই খবরটা জানার পর অনেক কষ্ট পাবে। তাই তো আমি তোমাকে আমার থেকে 3 বছরের জন্য দূর করে দিয়েছিলাম, যাতে আমার জন্য তোমার জীবনের কোনো ক্ষতি না হয় আর তুমি জীবনে অনেক বড় কিছু করতে পারো। আর এই জন্যে আমি তোমাকে আর এই অসুখের কথা জানাইনি। আর শেষে সে তাকে আই লাভ ইউ বলে। চিঠিটা পড়ে রামের ভেতরে ভেঙে চুরে একদম চুরমার হয়ে যায়। সে আজ বুঝতে পারে কেন সেলভি তাকে 3 বছরের জন্য দূরে সরিয়ে দিয়েছিল, কেন তার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছে। তার বাবার বিষয়টা শুধুমাত্র বাহানা ছিল, বরং সেলভি তাকে এতটাই ভালোবেসেছে যেটা কেউ তাকে বাঁচতে পারত না। রাম এই সব কিছু জানতে পেরে একদম ভেঙে যায়, কিন্তু ঠিক তখনই সেলভি কনে সেজে হাজির হয়। প্রথমে রাম তাকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে থাকে, তুমি বেঁচে আছো? এরপর মুহূর্তে এক থাপ্পড় দিয়ে বলে, এসব উল্টাপাল্টা মজা কে করে? সেলভি তখন তাকে সরি জানিয়ে বলে, আমি ভেবেছিলাম আমার হয়তো একটু দেরি হবে, তাই যাতে তুমি বোর না হও তাই চিঠিটা লিখে রেখেছিলাম। আর 3 বছর আগে আমার বাবা আমার কাছে এই চ্যালেঞ্জটাই রেখেছিল, আর সত্যি বলতে এটা মজা ছিল। যদি 3 বছরে তুমি সাকসেসফুল হয়ে যাও তাহলে আমার বাবা তোমার সাথে বিয়ে দেবে। এই চ্যালেঞ্জ পূরণ করতেই এত ঝামেলা। আর যখন তুমি সাকসেস হয়ে গেছো তখন বাবা তার প্রমিস ভেঙে আমার বিয়ে জোর করে ওই মনোজের সাথেই দিয়ে দিচ্ছিল। তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, আর আমার পেছনে অনেকগুলো গুন্ডা পান্ডা আসতেছে, সেটা এখন তোমাকে দেখতে হবে। এই কথা বলতে বলতেই 4-5 জন গুন্ডা চলে আসে এবং তখনই সেলভির বাবাও চলে আসে। সেলভির বাবা সোজা রাম আর সেলভির দিকে পিস্তল ধরে। সেলভি তখন রামের পেছনে লুকিয়ে পড়ে আর রাম তাকে বোঝায়, আপনার মেয়ে আপনাকে অনেক ভালোবাসে, তাই সে আমাকে 3 বছরের সময় দিয়েছিল সফল হওয়ার জন্য। আর আপনি তো কথা দিয়েছিলেন যেদিন আমি সফল হব সেদিন আমার সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন। তাহলে আজ কেন আপনি আপনার কথা ভাঙছেন? এই 3 বছর আপনি বুঝতে পারেননি আমরা একে অপরকে কতটা ভালোবাসি? তারপরেও আজ যদি আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যেতে চান তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। মেরে দিন আমাকে, আর আপনার মেয়ের খুশিকেও গলা টিপে মেরে ফেলুন। এইসব কথা শুনে সেলভির বাবা তাদের দুজনের সম্পর্ককে একসময় মেনে নেয়। রামের এই রকম কথা শুনে সে খুব খুশি হয় আর তাদের বাধা দিতে পারে না। দুজনকে সে আশীর্বাদ করে এবং সেখান থেকে চলে যায়। এরপর খুব তাড়াতাড়ি তাদের বিয়ে হয়ে যাবে এবং এক নতুন জীবনে তারা পা দেবে। আর এখানেই শেষ হয় আমাদের এই সুপার ডুপার হিট গল্পটা। তো কেমন লাগলো আজকের এই গল্পটা? অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটা শেয়ার করেও দিতে পারেন বন্ধুদের সাথে। আর ওই যে নিচের লাইক বাটনটা আছে না, এটা লাইক দিয়েই যাবেন। হ্যাঁ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভালোবেসে বন্ধু হিসেবে ভাই হিসেবে একটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।